আমাদের লাইফটা এমনই একটা লাইফ যে লাইফে আমরা কোনো কাজে যদি এক্সপার্ট থাকি তাহলে তো সেই কাজের কোনো কথাই নেই, সেই কাজটা আমরা ইজিলিভাবে করে নিতে পারি। আর যেই কাজে আমরা এক্সপার্ট না সেই কাজটা এত ভারী লাগে যে কিছু বলার না। গাইস, আপনাদের কাছে আজকে শেয়ার করব আমি ছোট মাছগুলোকে কিভাবে আমি তাড়াতাড়ি করে বেছে নিই এবং ধুয়ে নিই, তারপরে আমি কিভাবে রান্না করি এত টেস্ট করে, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ থ্রি বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। প্রথমে আমি মাছগুলার মাথা এবং লেজ আর যেগুলো পাখনা থাকে সেগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি মাছ আমাকে ভালো লাগলো না কালসাগুলো, তার জন্য আমি কেটে ফেঁকে দিলাম মাথাগুলো। কোনো মাছের আমি ছোটো মাছের মাথা সহ নিই, তবে এই মাছটার আমি মাথাগুলো নিই নি। মাথাগুলো আর লেজগুলো কেটে ফেঁকে দিয়েছি আর পাখনাগুলো। তারপরে আমি নিজের কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য একসঙ্গে সেই কাজটা করেছিলাম না, সেটা হচ্ছে ভটি বাইর করা। মাথা লেজ কাটার পরে পাখনা কাটার পরে আমি রেখে দিয়েছিলাম অন্য সাইডে। তারপরে ওগুলো কাজ করা হয়ে গিয়েছিলো, মানে মাথা কাটা লেজ কাটা পাখনা কাটা হয়ে গিয়েছিল। তারপরে আমি করে নিয়েছি ভুটি বাইর করে নিয়েছি। এরকম করে দেখা গিয়েছে যে কাজটা অনেকটাই আগে হয়েছে। আমি যখন মাছের মাথাগুলা লেজগুলা এবং পাখনাগুলো কেটেছি তখন আমার মনে হয়েছে যে আমি যদি ভটিগুলো বাইর করি তখনই, তো মনে হচ্ছে যে কাজটা আরও দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি হবে না। তার জন্য আমার কাছে এটা ইজিলি মনে হয়েছে। আপনারা কিভাবে ছোট মাছগুলোকে খুব তাড়াতাড়ি করে বানান বা তৈরি করেন, যেটা বলেন না কেন, বা বেছে নিন, তো সেটা আমার কাছে কমেন্টে জানাবেন। এই ছোট মাছগুলো যখন আগে নিত তখন আমি এতটাই এগুলো ছোট মাছ বেছে নেওয়ার দিকে আমি মাথা ছিলাম যে মাছগুলো এতটাই দেরি হতো যে আমাকে একদম ইচ্ছা হতো না। তবে মাছ ছোট হতে পারে, কাজগুলা একটু দেরিতে হতে পারে, তবে এই মাছের গুণাবলী বেশি, এটা নাকি শুনে থাকি এবং আমি এতটা জানি না। তবে আপনারা জানেন নাকি সেটাও আমাকে কমেন্ট করবেন। আপনারা তো কমেন্ট করেন না, শুধু আমার একটা স্বপ্ন থেকে যায় যে আপনাদেরকে কমেন্ট করতে বলি, আপনারা কেউ কমেন্ট করেন না। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন এতদিন পর্যন্ত তাহলে প্লিজ বড় দিদি হিসাবে একটা কমেন্ট, ভালো কথা কিছু লিখে যাবেন। মাছের মাথা লেজ পাখনা এবং ভুঁটি বাইর করা হয়ে গিয়েছে। তারপরে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার আগে আমি কিন্তু লবণ দিয়েছিলাম। এতে লবণটা দিয়ে একটু হালকা হাতে যদি কচলে যদি ধোয়া যায় বা ঘষে ধোয়া যায়, তো এটাতে কিন্তু যে ছোট ছোট আঁশগুলো থাকে সেটা কিন্তু ইজিলিভাবে ছুটে আসে। তো সেটাই আমি করেছি। এভাবে আমি ছোট মাছের আঁশগুলোকে ছুটিয়ে নিয়েছি। আর আমার মাকেও দেখেছি যে এইভাবে কিন্তু লবণ দিয়ে আর ঘষে আঁশটা, যেটা ছোট ছোট মাছের ছোট ছোট আঁশ হয়ে থাকে, সেটা কিন্তু ইজিলিভাবে ছুটে আসে। তো আমার মা থেকে আমার শিক্ষা আর কি। গাইস, এখানে আমি নিয়েছি আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ছিলে আর কেটে নিয়েছি, রসুন থেতু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর মাছটা যেটা ধুয়েছি সেটা রেখেছি। একবারে রেখে দিয়েছি। একটা গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। একটা কড়াই চাপানোর পরে আর আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি যেগুলো মাছ, তারপরে আলু, রসুন থেতু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলের গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধ যেটা স্মেল থাকে সেটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো, যতটুকু হলুদ লাগবে, আর তারপরে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। দেওয়ার পরে আমি যতটুকু ঝোল করব ততটুকু আমি জলটা দিয়ে দিয়েছি। আর গাইস, একটা মজার বিষয় হচ্ছে যে আমি যখন পেঁয়াজ কুটছিলাম বা কাটছিলাম তখন কিন্তু আমার বাচ্চারা এত দুষ্টামি করছিল যে কিছু বলার না। তার মাঝে আমি একটা পেঁয়াজ যে আমি কাটিনি সেটা কিন্তু আমার লক্ষ্যই ছিল না। আমি যখন দিয়েছি আর জলটা যখন দিয়েছি আর ভেসে উঠেছে তখন আমার চোখে পড়েছে। এত হাসি পাচ্ছিল আর মনে মনে আমার এক রাগও হচ্ছিল যে বাচ্চারা এত দুষ্টামি করছে যে কিছুরই লক্ষ্য আমি রাখতে পারছি না। তো এখন আমি তুলে নিচ্ছি থালাটা। আজকে আমি ঢাকনা দিয়ে আমি ঢেকেছিলাম না, কারণ একটুও যদি ভাপ না বেরোয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাছটা রান্না করাও হয়ে যায়, তার জন্য থালা দিয়ে ঢেকেছিলাম। তো এখন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর আপনারা লক্ষ্য করেছেন যে আমি যে আলুর ছোকা, যেটা আলু আমি ছিলেছিলাম, সেই আলুর ছোকা দিয়ে আমি প্লেটটা ধরেছিলাম, কারণ আমার কাছে কিন্তু থালা ধরা ওই চিমটাও ছিল না পার্শ্বে, আর ছিল না কাপড়ও, যেগুলো ধকড়া বলে গ্রাম্য এলাকাতে, সেগুলো কিছুই ছিল না। তার জন্য আমি ফটাফট আলুর ছোকা নিয়েছি আর তাতে আলু ছোকা নিয়ে আর থালাটা ধরে নামিয়ে নিয়েছিলাম। এগুলো ধরে নেন কি ইন্ডিয়ার জোগাড়, আর কিছু না। আর সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করেছি। তো তারপরে হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এটাই হচ্ছে এটা মাছটা হয়েছে কিনা সেটা বোঝার উপায়। তো তেলটাও ভেসে উঠেছে, সিদ্ধও হয়ে গিয়েছে, সব মিলে সব কিছু হয়ে গিয়েছে রান্নাটা। তো আমি বাটিতে খুলে নিয়েছি।
এই মাছের রান্না করা পদ্ধতিটার নাম হচ্ছে সাউনিয়া রান্না করা। এটা হচ্ছে সাউনানো রান্না করা। আর ছোটো মাছকে সাউনিয়া রান্না করার পাশাপাশি আমি কিন্তু ছোটো মাছগুলোকে ভেজেও রান্না করি, সেটাও খেতে ভালো লাগে। সাউনিয়া রান্না করা মাছের টেস্ট আলাদা আর ভেজে মাছটা রান্না করার টেস্টটা আলাদা, সেটাই হচ্ছে ডিফারেন্স, তবে দুটোই ভালো লাগে। এই ভিডিওগুলো হচ্ছে রোজার শুভ কাদারের রাতের ভিডিও। তো আমার মেয়েরা কিন্তু বায়না ধরেছিল যে বাড়িতে মোমবাতি নিয়ে এসে ওরা লাইন ধরে সাজাবে, তার জন্য ওদের বায়নাটা পূর্ণ করার জন্য এই মোমবাতিগুলো আনা, আর কিছু না। আজকের রাত্রে বা শুভ কাদের রাত্রে কিন্তু মোমবাতি জ্বালানোটাই যে মুসলিমের এটা না, আমাদেরকে আজকের রাত্রে অনেক অনেক ইবাদত করতে হবে আল্লাহ তাআলার কাছে। আর সেই ইবাদতে কিন্তু আমাদের অনেকটাই লাভজনক। তবে ছোট বাচ্চাদের যে একটা চাহিদা, সেটা চাহিদা পূর্ণ করার জন্যই এগুলো জ্বালানো, আর কিছু না। আমাদের এই শুভ কাদের রাত্রিটা এতই যে লাভজনক যে আমরা পুরো রাত্রি যদি বসে আল্লাহ তাআলার কাছে ইবাদত করি, নিজের জন্য আমরা যে পাপ করেছি সেটার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি, তাহলে এতটাই যে লাভজনক যে 1000 বছরের চাইতেও এই রাত্রিটা কিন্তু বেশি। এতটা যে ভাগ্যবান আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়ে আসতে পেরেছি, সেটা আমরা ভাগ্যবতী অনেক। তবে আমরা কিন্তু সেটা আমরা মাথায় রাখছি না। এতটা যে মুসলিমরা বিগড়ে যাচ্ছে যে আমরা কিন্তু মাথায় রাখছি না, আস্তে আস্তে আমরা বিগড়ে যাচ্ছি, সেটা আমরা একদম মাথাতে রাখছি না। এরকম তো আমরা ইবাদত করছি না। আর ইবাদত করা উচিত, আমাদেরকে যে ইসলামিক পথ সেটা কিন্তু চলা উচিত সেই নিয়মে। তো আমরা অনেকেই কিন্তু চলি না, এবং এই পথটা আমরা ভাবতেও পারি না। আমরা নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই যে মনোমুগ্ধ হয়ে যাই যে ইসলামের পথে আমরা আছি, আমরা মুসলিম ঠিকই, তবে কিন্তু গণনাতে মুসলিম, সেটা কিন্তু আল্লাহর খাতাতে মুসলিম না। আমরা তো এরকম তো ইবাদত করি না। তবে এই রাত্রিটা একদম আমার ছাড়া উচিত না আমাদের, কারণ এই রাত্রে আমাদের অনেকটাই আমাদের পাপটাকে মুছে নেই। আমরা যদি এই রাত্রে একটু যদি কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে আমরা যদি একটু ক্ষমা প্রার্থনা করি, তাহলে তো আমাদের নসিবটা বদলে যাবে। কারণ নসিবটা বদলানো মানে আমাদের মরণের পরে আমাদের পাপ থাকলে তো আমরা জাহান্নামে যাব, আর পাপ যদি না থাকে তাহলে তো জান্নাতে যাব, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। সেটার জন্যই এই রাত্রে যদি ইবাদত করা যায় তো আমাদের পাপগুলো কিন্তু খাতা থেকে মুছে দেয় আল্লাহ তাআলা। আর সেই পাপ মুছে দেওয়ার জন্য অনেকটি রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়, আর ফেরেশতারা কিন্তু উপরে উঠতে থাকে যে কোন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, কোন বান্দা ভয়েতে কাঁদছে, সেটার জন্য আল্লাহ তাআলা পাঠায়। আর যে যে কিন্তু এই প্রার্থনা করে তার পাপগুলা মুছে দেওয়া যায়। তবে আমাদেরকে এমনভাবে চলা উচিত যে পাপ যদি আমাদের না থাকে, এইভাবে কিন্তু চলা উচিত। আমরা এখন বুঝতে পারি না, দিন দুনিয়াতে ঘুরছি, সব কিছু রঙরঙুন দেখছি, তাতে কিন্তু আমাদের এতটা আমাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, তো ওই দুনিয়ার আমরা কথাই ভাবতেই পারি না। আমাদেরকে সোচা উচিত যে আমরা নিজের বাচ্চাদের জন্য কিছু করব, লাইফের জন্য কিছু করব, মরণের পরকালের জন্য কিছু করব। আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি। আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ তাআলার কাছে এখান থেকে ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।